নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভান্ডারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। তবে শুরুতেই নজর রাখবো জঙ্গিদের দিকে, কারণ বাংলাদেশি এই যে জঙ্গি, তাদের এবার শিকড়ের খোঁজে অসম এসটিএফ। সাম্প্রতিককালে অসম এসটিএফ এর যে ভূমিকা, সেটা কিন্তু নজর কেড়েছে প্রত্যেকের। কারণ একদিকে যেরকম বাংলার এসটিএফ, তার সাথে অসমের এসটিএফ যৌথভাবে যে কয়েকটা অভিযান করেছে গত কয়েক মাসে, সেই অভিযান রীতিমতো আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে। সেই জায়গায় ত্রিপুরা এসটিএফ বা ত্রিপুরার যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য যে বিশেষ ব্রাঞ্চ বা ফোর্স রয়েছে, তাদের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে অসম এসটিএফ এর এই ভূমিকার ফলে। তবে আজকের দিকে যেটার দিকে নজর রাখবো, আজকের দিনে বাংলাদেশি জঙ্গিদের যে শিকড়, সেই শিকড়ের সন্ধানে এবার অসম পুলিশের এসটিএফ। আদৌ কি কিছু পাওয়া গেছে? কোথায় রয়েছে এর একেবারে জাল? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, এই যে ইতিমধ্যেই আনসারুল্লাহ বাংলার টিম বলো বা জেএমবি বলো, তাদের কোথায় ডেরা রয়েছে, আকড়া রয়েছে, তার খোঁজ কি বার করতে পেরেছে এই এসটিএফ? না, এর প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গের যে এসটিএফ, অসমের এসটিএফ এর হাতে ধৃত চার এফডিটি আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে এবার মুখোমুখি পশ্চিমবঙ্গের যে অন্যান্য জঙ্গিরা, বাংলাদেশের জঙ্গিরা ধরা পড়েছিল, তাদের মুখোমুখি বসে জেরা করবে। দেখো ঘটনা কি হয়েছে, বাংলাদেশের যে পশ্চিমবঙ্গের যে এসটিএফ রয়েছে, তাদের কাছে একটি সূত্র মারফত খবর এসেছে যে মুম্বাইয়ের ধাঁচে, যেভাবে 1993 সালে মুম্বাইয়ের ধাঁচে একে একে সিরিয়াল বোম ব্লাস্ট করে আক্রমণ করা হয়েছিল, সেই ধাঁচেই কোথাও একটা ভারতবর্ষে কোথাও একটা হামলার ছক কেটেছিল এটিভি। এই উদ্দেশ্যে তারা 25টি AK-47 এর মতো মারাত্মক অস্ত্র জোগাড় করেছে এবং জোগাড় করে বিভিন্ন রকম স্নিপার সেল তৈরি করে গোটা দেশে এই ধরনের হামলার একটি ছক করছিল। এই যে সূত্র মারফত এই খবর, এবার এই খবর নিশ্চিত করতে কিন্তু পশ্চিমবঙ্গের এসটিএফ, আসামের এসটিএফ এর হাতে ধৃত যে 4 এবিসি জঙ্গি রয়েছে, তাদের অন্যান্য জঙ্গিদের সামনে বসিয়ে সরাসরি জেরা করতে চায়, তদন্ত করতে চায়, যা থেকে তারা বুঝতে পারে যে তাদের ঠিক কি গোপন পরিকল্পনা ছিল, কোন কোন জায়গায় হামলার ছক ছিল, কি পদ্ধতিতে সেই হামলার উদ্দেশ্য ছিল, কারা কারা জড়িত, কতগুলি স্নিপার সেল তৈরি করা হয়েছে গোটা ভারতবর্ষে, সেই যাবতীয় প্রস্তুতি কিন্তু খতিয়ে দেখতে চায় বেঙ্গল এসটিএফ। এবং এই উদ্দেশ্যেই বাংলা বহরমপুরের আদালতের থেকে বৃহস্পতিবারই কিন্তু 14 দিনের হেফাজতে নিয়েছে এই 4 জঙ্গিকে, যাদের অন্যান্য বাংলাদেশি জঙ্গিদের সামনে বসিয়ে মুখোমুখি জেরা করা হবে। এবং এই জেরাতেই হয়তো নিশ্চিত হয়ে যাবে যে বেঙ্গল এসটিএফ এর হাতে যে তথ্য এসেছে এই সিরিয়াল হামলার, সেই হামলার তথ্য কতটা সঠিক, অথবা এই এবিটি যে জঙ্গি সংগঠন রয়েছে, সেই এবিটি জঙ্গি সংগঠন আদৌ ভারতবর্ষে কি কি ধরনের হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু এবার তাদের হেফাজতে নিয়েছে। আগামী 14 দিন তাদের জেরা করা হবে এবং জেরা থেকেই হয়তো আরো কিছু নতুন তথ্য বেরিয়ে আসবে। সুপ্রীতি, সম্রাট, সেই জায়গায় দাঁড়িয়ে যখন অসম এসটিএফ এর এই ধরনের ভূমিকা একেবারে লক্ষণীয়, সেই জায়গায় রাজ্যের যে মোবাইল ট্রাফিক ফোর্স রয়েছে রাজ্য পুলিশের, সেই ফোর্সের তো বর্তমানে কোনো দেখাই নেই। রাজ্য পুলিশ কি তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা মুখ পড়ছে না, যেখানে বাংলাদেশের এত বড় একটা সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরার সাথে? দেখো একদম সুপ্রীতি, বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষের 3টি রাজ্যের বিশাল সীমানা রয়েছে, পশ্চিমবঙ্গ, অসম আর ত্রিপুরা। এবং 3টি রাজ্যেই কিন্তু বাংলাদেশের যে আনাগোনা, সেটা কিন্তু মানে প্রায় প্রত্যেক দিনের ঘটনা। রাজ্য আমরা দেখছি যে প্রায় প্রত্যেক দিন, বিশেষ করে রেল স্টেশনে আমরা রেল পুলিশের, রেল যে প্রোটেকশন ফোর্স বা জিআরপি রয়েছে, তাদের আলাদাভাবে বলছি কেন, একমাত্র রেল পুলিশের হাতেই কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন প্রায় প্রত্যেক দিন বলা যেতে পারে। এবং রীতিমতো সংখ্যাটা খুব মানে 100-এর বেশি। গত 3 মাস বা 6 মাসে যদি তুমি তথ্য দেখো, তাহলে কয়েক শয়ের বেশি। যেখানে আসাম যে এসটিএফ রয়েছে, স্পেশাল টাস্ক ফোর্স বা বেঙ্গল যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে, সেই তুলনায় আমাদের রাজ্যে অবশ্য এসটিএফ নেই, এমটিএফ রয়েছে, মোবাইল টাস্ক ফোর্স। একই কাজ, দুটি যে ফোর্স রয়েছে বা 3 রাজ্যে যে আলাদা আলাদা ফোর্স রয়েছে, তাদের মূলত কাজ হচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা। সেই জায়গায় কিন্তু এমটিএফ বলে যে একটি ফোর্স রয়েছে রাজ্যে, সেটাই কিন্তু এখন প্রায় বলা যায় আদৌ জনগণ ভুলে গেছেন, কারণ তাদের আদৌ কোনো কাজ বা সাফল্য দেখা যাচ্ছে না। একদিকে যেমন অনুপ্রবেশকারীরা কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বিএসএফ কে চোখে ধুলো দিয়ে রাজ্যে প্রবেশ করছে, তারপর এই বিশাল এলাকা, সাধারণ গাড়ি,
বা যাত্রীবাহী ট্রেন এগুলিতে চড়ে আগরতলা রেল স্টেশন পর্যন্ত তারা পৌঁছে যাচ্ছে এবং পরবর্তী সময় তারা আগরতলা রেল স্টেশন থেকে বহিরাজ্যের অন্যান্য রেল ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সেই জায়গায় কিন্তু এমটিএফ এর ভূমিকা একদম শূন্য বলা যেতে পারে। গত অন্তত 6 মাসে এমটিএফ কতজনকে গ্রেফতার করেছে সেই তথ্য আদৌ পুলিশ দিতে পারবে কিনা, পুলিশের তরফে এই ধরনের কোন তথ্য সাফল্যের তথ্য কিন্তু তুলে ধরা হয়নি। উল্টো জিআরপি যে রেল পুলিশের রেলের যে থানা রয়েছে এবং রেল প্রোটেকশন ফোর্স তাদের হাতে কিন্তু প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো রেল স্টেশন থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই তুলনায় রাজ্যের যে বিস্তীর্ণ এলাকা, খোলা সীমান্ত রয়েছে, সেই এগুলি দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য এমটিএফ এর ভূমিকা কিন্তু একদম প্রশ্নচিহ্নের মুখে। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় সম্রাট। ইতিমধ্যেই অসমে যে এসটিএফ সেই এসটিএফ এর বিশাল অভিযান বর্তমানে চলছে এবং এই জঙ্গিদের রুট কোথায়, জঙ্গিদের শেকড় কোথায়, সেই শেকড় খোঁজা ইতিমধ্যেই শুরু। এবিটি জঙ্গিদের মুখোমুখি বসিয়ে জেরা করবে এসটিএফ, এমনটাই খবর উঠে আসছে। তবে শুধুমাত্র অসম নয়, দিল্লি পুলিশের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ যে ফোর্স রয়েছে দিল্লি পুলিশের, সেই ফোর্সকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই সমস্ত দেশ যখন আজকে দাঁড়িয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের খোঁজে, জঙ্গিদের তল্লাশি একের পর এক অভিযান চালাচ্ছে, সেই জায়গায় রাজ্য পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশের যে বিশেষ সেল রয়েছে যার মধ্যে মোবাইল ট্রাফিক সেল হচ্ছে অন্যতম, সেই মোবাইল ফোর্স কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে যে কোথায় রয়েছে তারা, বা রাজ্য পুলিশেরই বা ভূমিকা কোথায়, যেখানে রাজ্যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। রাজ্যের আগরতলা স্টেশনকে একেবারে করিডোর হিসেবে যখন যাচ্ছে, সেই জায়গায় অসম এসটিএফ এর এই যে ভূমিকা, সেই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।